হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। তোমাদের সকলকে এক্সাম পাঠশালার পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা ডাব্লিউপি, কেপি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির যে পরীক্ষাগুলো হতে চলেছে পুজোর পরে, সেই পরীক্ষাগুলোতে যে পরীক্ষাগুলোতে ইংলিশ সেকশানটি আছে, যেমন ডাব্লিউপি, কেপি এবং গ্রুপ সি তে ইংলিশ সেকশানটা আছে, সেই সেকশানগুলোতে যেরকম প্রিভিয়াস ইয়ারে প্রশ্নগুলো এসেছিলো, সেই প্রশ্নগুলোর উপর বেস করে তোমাদের সামনে মক টেস্ট নিয়ে এসেছি। সেই মক টেস্টটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করো। এরকম টাইপের প্রশ্ন তোমরা মেন পরীক্ষাতে দেখতে পাবে। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন করা যাক। আরেকটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের সাথে অফলাইন ক্লাসে আমাদের যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটি, যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ 8910961548, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার ফারাক্কা এবং মালদাতে আছে। এছাড়াও আমাদের আবাসিক কোচিংও আছে। যদি তোমরা আবাসিক সেন্টারে যুক্ত হতে চাও, তাহলেও তোমরা যুক্ত হতে পারো। আবাসিকে পড়াশোনা পুরোপুরি ফ্রি, শুধু থাকা খাওয়ার জন্য তোমাদেরকে চার্জ দিতে হবে। চলো আজকের প্রথম প্রশ্ন। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা পুরোপুরি এরার কারেকশান। এই যে টাইপটা দেখতে পাচ্ছ, এই টাইপটা আমাদের কিন্তু সব পরীক্ষাতে এসেই থাকে এবং লেভেল অনুযায়ী কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম থাকে। তোমরা দেখতে পাচ্ছ একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করেছে। একটা পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, এটা হচ্ছে থার্ড পার্ট, আর শেষ যে পার্টটা আছে সেটা হচ্ছে নো এরার। মানে সেন্টেন্সের মধ্যে যদি কোনো ভুল না থাকে, তাহলে তোমরা নো এরার অ্যান্সারটিকে মার্কিং করবে। যদি সেন্টেন্সের মধ্যে কোনো ভুল থাকে, যেই পার্টে ভুল আছে সেই পার্টটাতে মার্কিং করবে। চলো প্রশ্নটা এবার দেখা যাক। কোশ্চেনে বলেছে হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরার। সেন্টেন্সে বলেছে হি র্যান সো ফাস্টলি দ্যাট হি রিচ দ্য ডেস্টিনেশন ইন জাস্ট 2 মিনিটস। মানে সে দৌড়েছিল খুব দ্রুত সহকারে, তারপর সে পৌঁছে গেছিল তার গন্তব্যস্থলে 2 মিনিটের মধ্যে। তার মানে আমাকে দেখতে হবে এখানে কোথায় ভুল আছে। প্রথমেই বলি, একটা এরার কারেকশান করতে গেলে সাবজেক্ট এবং সাবজেক্ট অনুযায়ী ভার্ব, ঠিক আছে, তারপরে গ্রামারের রুল, তারপরে প্রিপোজিশন, এইভাবে কিন্তু তোমাকে এরার কারেকশানটা চেক করতে হয় ফাইনালি, যে সেন্টেন্সের মধ্যে কোনো কোথাও ভুল আছে কি না। তা আমরা এই প্রসেস অনুযায়ী প্রথমে সাবজেক্টটাকে দেখব। সাবজেক্ট আছে হি হচ্ছে একটা প্রোনাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেন্টেন্স যেহেতু পাস্ট টেন্সে আছে, তার রানের পাস্ট টেন্স র্যান করা আছে, এই পোর্শনটা তাহলে আপাতত ঠিক আছে। তারপরে লেখা আছে সো ফার্স্টলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ফার্স্টলিটা কি? ফার্স্টলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার সোটাও হচ্ছে অ্যাডজেক্টিভ। তো শোয়ের পরে যে ওয়ার্ডটা বসবে সেটা পুরোপুরি অ্যাডজেক্টিভ বসবে। তার মানে হবে এখানে ফার্স্টলি না করে এখানে হয়ে যাবে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিগ্রি যদি চেঞ্জ করি, ফার্স্ট থেকে হবে ফাস্টার, ফাস্টেস্ট। ফার্স্ট হচ্ছে পজিটিভ ডিগ্রি, ফাস্টার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর ফাস্টেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো এখানে যে সেন্টেন্সটা আছে হি র্যান সো ফাস্টলি, তাহলে এই জায়গাটায় ভুল আছে। এখানটা হবে কি হি র্যান ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সো হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? দ্যাট হচ্ছে কানেক্টার। সেন্টেন্সটার মধ্যে কানেক্টার হচ্ছে দ্যাট। হি রিচ দ্য ডেস্টিনেশান, সে গন্তব্যস্থলে পৌঁছেছিল ইন জাস্ট 2 মিনিটস, 2 মিনিটের মধ্যে। এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। মনে রাখবে, দ্যাট কানেক্টার কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করা হয়। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস জানতে পারলাম, সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স, আর 2 নাম্বার যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সেন্টেন্সে কী কোথায় ভুল আছে আর সেটা কারেক্টেড হয়ে কী হলো। তাহলে অ্যান্সার আমার কী হবে? অ্যান্সার হবে অপশান এ। চলো নেক্সট প্রশ্ন। হি স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। সে বসেছিল ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। শেড মানে কি? শেড মানে হচ্ছে ছায়া।
শেড মানে হচ্ছে ছায়ার, গাছের ছায়ার উপরে বসেছিল না মধ্যে বসেছিল। গাছের ছায়ার মধ্যে হয় না, গাছের ছায়া যদি মধ্যে হয় না হয় তাহলে ইনটু ওয়ার্ডটা হবে না। আন্ডার মানে নিচে, ছায়ার নিচে আমরা বসি না, ছায়ার উপরে বসি। এখানে যেহেতু অন অপশানটা নেই তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ইন। সি স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। আর শেড মানে যে ছায়া, গাছের ছায়ার উপরে বসাটা ইন প্রিপোজিশনটাই হয়। তাই মনে রাখবে শেড মানে গাছের ছায়ার মধ্যে যদি বসার কথা থাকে প্রিপোজিশন, আমরা ইনটাকেই মার্কিং করব। ক্লিয়ার? অ্যাডটাও হবে না। চলো 3 নম্বর প্রশ্ন। রাকেশ ডিড নট নিউ মাই অ্যাড্রেস। রাকেশ ডিড নট নিউ মাই অ্যাড্রেস। ডিড নট নিউ এর তলায় আন্ডারলাইন করা আছে। এই প্রশ্নটা কী ধরনের প্রশ্ন? প্রশ্নতে বলেছে যে আন্ডারলাইন পার্টটা যদি ভুল থাকে তাহলে এ বি সি এই 3টে অপশানের মধ্যে কারেকশান করার পর যেটা হবে সেটা এ বি সি এর মধ্যে আছে। যদি ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই, এই অপশানটা কারেক্ট হবে। তাহলে এখানে দেওয়া আছে রাকেশ ডিড নট নিউ। ডিড নট মানে আমি বুঝতে পারছি সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে, সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে যদি থাকে তাহলে ডিড নট ঠিক লেখা আছে। রাকেশ ডিড নট নিউ মাই অ্যাড্রেস, সে আমার অ্যাড্রেসটা জানে না বা জানতো না। এই যে নিউ, আমরা যখন ডিড নট করি, পাস্ট টেন্সে যখন ডিড নট করি তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাই। ডিড নট যখন করি পাস্ট টেন্সে তখন ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যায়। এখানে নিউ করে দেওয়া আছে, এটা ভুল হবে, তাহলে নো হবে। তা আই ডিড নট নো, অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, অনেক ইংলিশ তোমরা জানতে পারবে। সামনে যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং ডাব্লিউবিপি কেপিতে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্ন টাইপ নিয়ে আমি আলোচনা করছি, তোমাদের অনেক অনেক হেল্প হবে। আরও যদি ডিটেলসে ক্লাস করতে হয় অবশ্যই আমাদের অফলাইন ক্লাসগুলোতে জয়েন হতে পারো, সেখানে আরও ডিটেলসে তোমরা জানতে পারবে। তাহলে রাকেশ ডিড নট নিউ না হয়ে ডিড নট নো হবে। চলো নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন ইজ কল্ড। দ্য অ্যানিমালস অফ এ পার্টিকুলার রিজিয়ন ইজ কল্ড। যেখানে একটা রিজিয়ন, একটা পার্টিকুলার কোনো এরিয়া আছে, এখানে যত অ্যানিম্যালগুলো আছে তাদেরকে কি বলা হয়? একটা পার্টিকুলার একটা এরিয়াতে যে অ্যানিম্যালগুলো বসবাস করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ফ্লোরা। তাদেরকে বলা হয় ফ্লোরা, না ফোনা, না মিউজিয়াম, না জুম। তোমাকে বলতে হবে কি অ্যান্সার হবে। মিউজিয়াম, দেখো মিউজিয়াম, মিউজিয়াম ওয়ার্ডটা আমরা কখন ইউজ করব? মিউজিয়াম মানে যেখানে পুরনো জিনিসপত্রগুলো রাখা হয় তাকে বলা হয়, সেগুলোকে বলা হয় মিউজিয়াম। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো দেওয়া আছে জু। জু, জু মানে হচ্ছে চিড়িয়াখানা, যেখানে জন্তু জানোয়ারদেরকে রাখা হয়। তাহলে এখানে অ্যানিম্যাল আছে, অ্যানিম্যাল একটা পার্টিকুলার রিজিয়নে যে অ্যানিম্যালগুলো থাকে সেটাতে অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু জু হবে না। জু ওটা আর্টিফিশিয়ালভাবে তৈরি করা হচ্ছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হবে কি? অ্যাপ্রোপ্রিয়েট হবে ফোনা। অ্যাপ্রোপ্রিয়েট হবে ফোনা, যেখানে প্রাণীরা থাকে, প্রাণী, ফোনা। ফ্লোরা কাকে বলা হয়? ফ্লোরা হচ্ছে উদ্ভিদ জগৎকে বলা হয়। ফ্লোরা হচ্ছে উদ্ভিদ জগৎকে বলা হয়। ঠিক আছে, উদ্ভিদ জগৎকে ফ্লোরা বলা হয়, আর ফনা হচ্ছে প্রাণীদেরকে বলা হয়। তাহলে অ্যান্সার হবে অপশান ডি। চলো নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। হি ইজ এ disinterested investigator. In the above sentence, the word disinterested means, এই ডিসইন্টারেস্টেড এর মানেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে তুমি দেখতেই পাচ্ছ ডিসইন্টারেস্টেড মানে যার ইন্টারেস্ট নেই, আর আনইন্টারেস্টেড মানেও যার ইন্টারেস্ট নেই। ডিসইন্টারেস্টেড মানে কিন্তু ইন্টারেস্ট নেই নয়, ডিসইন্টারেস্টেড মানে হচ্ছে নিরপেক্ষ, নিরপেক্ষ। ঠিক আছে, হি ইজ এ ডিসইন্টারেস্টেড ইনভেস্টিগেটর, সে হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ তদন্তকারী। এখানে ডিসইন্টারেস্টেড মানে নিরপেক্ষ, আনইন্টারেস্টেড মানে স্যার ইচ্ছা নেই। যখন ইনভেস্টিগেট করা হয় তখন
ইচ্ছা নেই এই কথাটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাহলে অপশান এটা আমরা এলিমিনেট করতে পারছি। বোর্ড মানে হচ্ছে বিরক্ত করা, তাহলে এখানে বিরক্ত করা হবে না, অপশান বি এলিমিনেট হয়ে গেল। আনবায়াসড আর রিলাক্টেন্ট মানে ইচ্ছা অনুচ্ছিক, এই রিলাক্টেন্ট মানে হচ্ছে অনুচ্ছিক, অনুচ্ছিক অনুচ্ছিক মানে তার ইচ্ছার বিরুদ্ধে করা, এটাও অপশানে হবে না। আনবায়াসড মানে পুরোপুরি নিউট্রাল বা নিরপেক্ষ, এই নিরপেক্ষভাবে যখন থাকা হয় তখন তাকে বলা হয় আনবায়াসড। তাহলে অপশান সিটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে ডিসইন্টারেস্টেডের আমরা সিনোনিমস কি জানলাম? আনবায়াসড। ডিসইন্টারেস্টেড সিনোনিমস হচ্ছে আনবায়াসড। ক্লিয়ার? 6 নম্বর প্রশ্ন চলে যাও। নাউন ফর্ম অফ ডু, ডু এর নাউন ফর্ম কি হবে? আমরা জানি ডু মানে করা, দিস ইজ এ ভার্ব। আমাকে নাউনে কনভার্ট করতে বলেছে, দেখো ডান হবে না, তার কারণ হচ্ছে ডুটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, আর ডান হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে এটা হবে না। ডিড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটাও হবে না। ডন মানে হচ্ছে যে এরা হয়, ডন হয় না, আমরা বলি না ডন মানে মাফিয়া টাইপের যারা হয় তাদেরকে ডন বলা হয়, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে অপশান থাকছে লাস্ট অপশান ডিড হবে কারেক্ট অ্যান্সার। ডিড মানে হচ্ছে কাজ, ডিড মানে কাজ, ডু মানে হচ্ছে কাজ করা, আর ডিড মানে হচ্ছে কাজ। তাহলে ডু ডিড ডান, ফার্স্ট ফর্ম আমরা জানতে পারলাম ডু, সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, আর থার্ড ফর্ম হচ্ছে ডান। আর ডিড মানে হচ্ছে কাজ, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্নতে চলে যাই। 7 নম্বর প্রশ্ন, এ ড্যাশ অফ থিভস ইউজ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন। আমরা জানি কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার, কিছু কিছু ক্ষেত্রে সেটা প্লুরাল হয়, কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লুরাল ইউজ করি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানি কালেকটিভ নাউন হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে এ ড্যাশ অফ থিভসের যে দল তাকে কি বলা হয়? আমরা জানি গ্যাং অফ রবার্স, গ্যাং অফ থিভস, তাহলে গ্যাং হবে অপশান বি। গ্যালাক্সি কিসে ইউজ করা হয়? আমরা স্টারের ক্ষেত্রে, ঠিক আছে, স্টার বা আকাশ রিলেটেড কোনো জিনিস থাকলে আমরা গ্যালাক্সি ইউজ করব। সিরিজ অফ কোশ্চেন পেপার, সিরিজ অফ বুকলেট, এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব। হোড হচ্ছে একটা উপজাতিকে বোঝায়, বড় সড়ো উপজাতি বা দলকে বোঝায়, বা যাযাবর যারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাতায়াত করে তাদেরকে হোড বলা হয়। তাহলে বুঝতেই পারছো গ্যাং অফ থিভস হবে, অপশান বি হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হি ওয়াজ ফাউন্ড গিলটি, অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস। এই অ্যান্টোনিম বের করতে বলেছে গিলটি মানে দোষী, এই দোষী যদি আমরা অ্যান্টোনিম বের করি তাহলে ইনোসেন্ট হবে, নির্দোষ বা নির্দোষী। রাইট মানে সঠিক, এটা তো হবে না। কারেক্ট মানে সঠিক, এটাও হবে না। ট্রু মানে সত্য, এটাও হবে না। তো আমরা গিলটি মানে কি দেখলাম? দোষী, তাহলে ইনোসেন্ট নির্দোষী, অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন 9 নাম্বার। টু বি ইন টু মাইন্ডস মিনস, এটা হচ্ছে ইডিয়মস আছে, এই ইডিয়মসটার মানে তোমাকে বলতে হবে। ইডিয়মস মানে একটা প্রবাদ বাক্য যার ইন্টারনাল মিনিংগুলো অপশানে 4টে অপশান হিসাবে ইংলিশে সাজানো থাকবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ফাইন্ড দ্যাট হুইচ অপশান ইজ কারেক্ট বেটার ক্লোজ মিনিং টু দ্য গিভেন ইডিয়মস। ওকে, তাহলে টু বি ইন টু মাইন্ডস মানে হচ্ছে দোমনা ভাব মানে কি? আনসার্টেন। আমরা যখন কোনো কিছু ডিসিশান নিতে পারি না, দুরকম ভাবছি, এটা করব না ওটা করব, এটা করব না ওটা করব, এই দোমনা ভাব যখন আমাদের মধ্যে থাকে তখন আমরা আনসার্টেনিটি ফিল করি, মানে আমরা কোনো নিশ্চিত করতে পারি না যে আমরা কোন কাজটি করব, মানে আনসার্টেন। তাহলে অপশান বি হবে অ্যাপ্রোপ্রিয়েট।
দেখো টু বি ইন ক্রিটিক্যাল মাইন্ড, ক্রিটিক্যাল স্টেট, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। যদি অপশান বিটা না থাকতো তাহলে কিন্তু এইটা অ্যান্সার হওয়ার চান্স বেশি ছিল। বাকি যে অপশানগুলো দেখছো সেগুলো কোনোভাবেই হবে না। টু বি ডমিনেটেড বাই সামওয়ান এলস, কেউ তোমাকে ডমিনেট করছে, মানে তোমাকে দমিয়ে রাখছে, এটা কখনোই হবে না। টু ওয়ার্ক অন সামবডি এলস অ্যাডভাইস, কেউ কাজ করো কারো বুদ্ধিতে বা কারো উপদেশে কাজ করো, এটাও হচ্ছে না। টু মাইন্ডস মানে দুটো মনের মাঝখানে। তুমি দেখো এইভাবে ইডিয়ামসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে, দুটো মনের মাঝখানে আছো, তুমি এরকম জায়গাতে দাঁড়িয়ে আছো। তো দুটো মনের মাঝখানে মানে না এমন না এমন, তার মানে তুমি আনসার্টেন। তা আনসার্টেন হলে অপশান বি হবে কারেক্ট, রাইট। চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10. One of the most widely spread bad habit is the use of tobacco. Which part in the above sentence has an error? এই ফার্স্ট প্রশ্নটা এবং 10 নম্বর প্রশ্নটা দেখো একই রকম প্রশ্ন, এটা এরার কারেকশান বলা হয়। কটা পার্টে ভাগ আছে তুমি দেখতেই পাচ্ছ, 4টে পার্টে ভাগ আছে। এখানে নো এরার অপশানটা নেই, তার মানে বোঝা যাচ্ছে এই সেন্টেন্সটাতে কোথাও না কোথাও এরার আছে। দেখো এখানে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, এবং গ্রামারের আদার পার্টস অফ স্পিচ, গ্রামারের রুল, এগুলো আমরা ফলো করব। তাহলে আমরা জানি যে ভার্ব কোথায় লেখা আছে, দেখো ইজ, ইজ হচ্ছে ভার্ব। এইখানে ভার্ব লেখা আছে, এটা কি ভার্ব, বি ভার্ব বা অক্সুলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা ইজ, অ্যাম, ইজ আরকে আমরা তিনটে নামে ডাকতে পারি। এক হচ্ছে বি ভার্ব, অক্সিলারি ভার্ব এবং হেল্পিং ভার্ব। কাকে হেল্প করে, মেন ভার্বকে হেল্প করে। ওকে, তাহলে ইজের আগে পর্যন্ত তুমি যেটুকু পার্ট দেখতে পাচ্ছ, ইজের আগে পর্যন্ত যেটুকু পার্ট তুমি দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটাই হচ্ছে সাবজেক্ট, এই পুরো পার্টটাই হচ্ছে সাবজেক্ট। তা ওয়ান অফ দ্য মোস্ট, ওয়ান অফ, মনে রাখবে ওয়ান অফের পরে ওয়ান অফ দ্য মোস্ট বা ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন অলওয়েজ প্লুরাল ফর্মে হবে। ওকে, বাট ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট বা ওয়ান অফের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা প্লুরাল নাউন হয়, এবং পুরোটার পরে যে ভার্বটা বসে সেই ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হয়। তাহলে দেখো ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি স্প্রেড, অনেকগুলো যে স্প্রেড করে গেছে, ওয়াইডলি ভালোভাবে ছড়িয়ে পড়েছে ব্যাড হ্যাবিটসগুলো, সে ব্যাড হ্যাবিটসগুলো ওয়ান অফ দ্য, অনেকগুলো যে ছড়িয়ে পড়েছে তার মধ্যে ব্যাড হ্যাবিট, তা অনেকগুলো যখন বোঝাচ্ছে তাহলে আমরা ওয়ান অফের পরে যে ব্যাড হ্যাবিটটা নাউন আছে এটাকে আমরা প্লুরাল করলে হবে হ্যাবিটস, হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস ইজ দ্য ইউজ অফ টোবাকো, টোবাকো ব্যবহারের ফলে অনেক কিছু ব্যাড হ্যাবিটস কিন্তু আমরা ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি অপশান সিতে ভুল আছে, তাহলে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। কোন সেন্টেন্সটা ঠিক আছে, ঠিক সেন্টেন্স বের করতে দিয়েছে। এই প্যাটার্নটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সামগুলোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে সেন্টেন্স ফাইন্ড আউট করা, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট অর হুইচ সেন্টেন্স ইজ রং। এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, 4টা সেন্টেন্সের মধ্যে আমাকে দেখতে হবে কোনটা কারেক্ট। তুমি দেখতেই পাচ্ছ হি হ্যাজ বিন লিভিং ইন ক্যালকাটা সিন্স দ্য লাস্ট 2 years. He is living in Calcutta since the last 2 years. He has been living in Calcutta for the last 2 years. He is living in Calcutta for the last 2 years. দেখো সেন্টেন্স কারেকশন করার আগে সাবজেক্ট ভার্ব তো আমি দেখছি। সাবজেক্ট দেখো হি হ্যাজ বিন লিভিং, এটা কোন টেন্সের মধ্যে পড়ে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি ইজ লিভিং কোন টেন্সের মধ্যে পড়ে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি হ্যাজ বিন লিভিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হি ইজ লিভিং প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার প্রশ্ন হচ্ছে কলকাতায় সে 2 বছর ধরে আছে। যখন আমরা ডিউরেশান ইউজ করি, ডিউরেশান বোঝায় তখন পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি।
যদি ভার্বের আইএনজি না হয় তাহলে পারফেক্ট টেন্স ইউজ করি। ওকে, যখন ডিউরেশন বোঝাবে, কোনো টাইমের গ্যাপ বোঝাবে, তখন আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা ইউজ করি। সেটা হোয়াট এভার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। বাট যে ভার্বগুলোর আইএনজি ফর্ম হয় না, যেমন নোয়িং, আমরা নোয়িং কিন্তু বলি না, টেস্টিং, এই ওয়ার্ডগুলো যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে পারফেক্টেই রাখতে হবে, নট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? তাহলে আমরা যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছাড়া যে টেন্সগুলো আছে কন্টিনিউয়াসগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। এবার আসি সিন্স। এখানে আছে সিন্স আর এখানে আছে ফর, এই দুটোর মধ্যে কীভাবে আইডেন্টিফাই করব? দেখো, সিন্স আর ফরের মধ্যে যে বেসিক ডিফারেন্সটা সেটা আশা করি তোমরা সবাই জানো। সিন্স কখন ইউজ হয়? পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে তখন সিন্স হবে। আর পিরিয়ড অফ টাইম যখন বোঝাবে তখন ফর হবে। আর পয়েন্ট অফ টাইম যখন বোঝাবে তখন সিন্স হবে। তুমি বুঝতেই পারছো, যদি বলতো 1920 সাল থেকে 2022 সাল থেকে, সোমবার থেকে, সকাল 10টা থেকে, ঠিক আছে, 24শে জানুয়ারি থেকে, এরকম যদি বোঝা একটা নির্দিষ্ট পয়েন্ট যদি বলে দেয় তখন আমরা ইউজ করব সিন্স। আর যদি টাইমের গ্যাপ বলে দেওয়া হয়, টাইমের গ্যাপ আমি এখানে লিখছি, টাইমের গ্যাপ, টাইম গ্যাপ 2 hours, 2 years, 7 days, 15 minutes, হোয়াট এভার, এইরকম যখন টাইমের গ্যাপ দেওয়া থাকবে তখন তোমাকে বুঝে নিতে হবে ওটা ফর হবে। তাহলে টাইমের গ্যাপ থাকলে ফর হয়, নির্দিষ্ট টাইম থেকে বোঝালে সিন্স হয়। তাহলে হি হ্যাজ বিন লিভিং ইন ক্যালকাটা ফর দ্য লাস্ট 2 years, সিন্স দ্য লাস্ট 2 years। 2 বছরের গল্প দিয়েছে, তার মানে এটা একটা টাইমের গ্যাপের কথা বলা আছে, একটা ডিউরেশন বোঝা যাচ্ছে। তাহলে সিন্স তো কখনোই হতে পারে না, ফর হবে। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবে যাতে প্রত্যেকটা তোমার ভিডিও তোমার কাছে যেতে পারে। 12 নম্বর কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স ডু অর ডাই। ডু অর ডাইটা কী ধরনের সেন্টেন্স? ওকে, দেখো ডু অর ডাই কী ধরনের সেন্টেন্স জানতে গেলে আমাদের সেন্টেন্স কী কী হয়। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, 3 নম্বর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তোমাকে এই কম্পাউন্ড সেন্টেন্সের যে কানেক্টারগুলো সেগুলো তোমাকে জানতে হবে। FAN BOYS, fan boys, F for, A for and, N for nor, B for but, B for হচ্ছে সরি ডবল বি লেখা হয়ে গেছে, এইটা বিটা হবে। ও ফর কী হবে? অর। ওয়াই ফর হচ্ছে ইয়েট, আর এস ফর হচ্ছে শো। তো আমাকে দেখো এখানে অর একটা কানেক্টার লেখা আছে, অর যদি একটা কানেক্টার হয় ওটা কম্পাউন্ড সেন্টেন্সের কানেক্টার, তাহলে আমরা অ্যান্সার কী হবে? কম্পাউন্ড সেন্টেন্স। দেখো ডু একটা সেন্টেন্স, ডাই একটা সেন্টেন্স, এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সের মধ্যে ধরা হয়। তার কারণ হচ্ছে ডু দিয়ে তো বাক্য হয় না, শুধু ডু লিখলে তো আমি সেন্টেন্স বুঝবো কী করে? ইউ ডু, ইউটা উজ্জ্ব আছে, তুমি করো। ডাই, ইউ ডাই, তুমি মারা যাও। তাহলে ডাইটা আমরা বলছি কিন্তু ইউটা এখানে উজ্জ্ব আছে। আমরা কোন সেন্টেন্সে ইউজ করি উজ্জ্ব সাবজেক্ট? ইম্প্যারেটিভ সেন্টেন্স, যেখানে অফটেটিভ সেন্টেন্স, ইম্প্যারেটিভ না অফটেটিভ সেন্টেন্স, যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো বোঝায়, সেখানে আমরা না ইম্প্যারেটিভ, আমি ভুল বলছি, ইম্প্যারেটিভ সেন্টেন্স,
যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো বোঝায়, সে অর্ডার, সেখানে কিন্তু আমরা এই ডু অথবা ডাই এই টাইপের সেন্টেন্সগুলো আমরা লিখি, সেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে। তাহলে এখানে দেখতে পাচ্ছ ডু আর ডাই দুটো আলাদা আলাদা পার্ট, অর কানেক্টার দিয়ে মেনশন করা আছে, তো যুক্ত করা আছে, তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স। কোশ্চেন নাম্বার 13, হি স্টিল ড্যাশ টাইফয়েড, সে এখনও অসুস্থ টাইফয়েডের জন্য। জন্য কথাটা ইংরেজি হচ্ছে ফর টাইফয়েড। টাইফয়েড কোনো জীবিত ব্যক্তি নয়, যদি জীবিত ব্যক্তি হতো তাহলে ফর আমরা ইউজ করতে পারতাম। এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে উইথ, হি ইজ ইল উইথ টাইফয়েড, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর স্টেট গভর্নমেন্ট এক্সামস অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সামস। তবে স্টেট গভর্নমেন্টে সব থেকে বেশি প্রিপোজিশনটাকে ফোকাস করা হয়, তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যেখানেই পড়ো প্রিপোজিশনটাকে একটু ভালো করে মুখস্থ করো, ফিক্সড প্রিপোজিশনগুলোকে সাজেস্টিভ ওয়েতে তোমরা পড়ার চেষ্টা করো, যতটা লাগবে ঠিক ততটাই পড়ো। এখানে অ্যান্সার কত হবে? উইথ। নেক্সট প্রশ্ন 14, হি স্ট্রাইকস ওয়াজ ড্যাশ, দ্য স্ট্রাইক ওয়াজ ড্যাশ। স্ট্রাইক মানে ধর্মঘট, ধর্মঘটটা কী ছিল? এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব বলা হয়, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বলা হয়। তা আমাকে এখানে জানতে হবে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বগুলো মানে কি। কল অন মানে কি? সাক্ষাৎ করা। কলড অন মানে হচ্ছে সাক্ষাৎ করা। কল আপ মানে অনুসরণ করা। কল অফ মানে বাতিল করা। কল্ড ফর মানে চাওয়া। কল্ড অন দেখা করা বা ডাকা বা ডেকে দেখা করা। কল্ড ফর চাওয়া বা ডিমান্ড। কল্ড আপ অনুসরণ করা, রিমেম্বার, যেটাকে ইংলিশে বলা হয় রিমেম্বার। এটা হচ্ছে ডিমান্ড। ভিজিট। ওকে। কল অফ মানে, কল্ড অফ মানে হচ্ছে বাতিল করা। কল্ড অফ মানে বাতিল করা, যেটাকে বলা হয় ক্যান্সেল। ওকে। তাহলে স্ট্রাইকটা কী হয়েছিল? ভিজিট করেছিল, ডিমান্ড চেয়েছিল, কিছু অনুসরণ করেছিল, মানে বাতিল করা হয়েছিল। বাতিল করাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। তা বাতিল করা অপশানটা কোথায় আছে? বাতিল করা হচ্ছে কল্ড অফ। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং আজকের সেশনের শেষ প্রশ্ন 15 নাম্বার প্রশ্ন, দেখো কি আছে। হি ড্যান্সেস ভেরি ওয়েল, হি ড্যান্সেস ভেরি ওয়েল, সে নেচেছিল, নাচ করে। হি ড্যান্সেস মানে নাচ করে, খুব ভালো। ভেরি ওয়েল মানে খুব ভালো। আইডেন্টিফাই দ্য টাইপ অফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব। আন্ডারলাইন অ্যাডভার্ব তুমি তোমাকে বলেই দিয়েছে এটা অ্যাডভার্ব। কোনটা? ওয়েলটা। ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কী ধরনের অ্যাডভার্ব? প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, খুব ভালো, সে নাচ করে খুব ভালো। এখানে কি সময় বোঝাচ্ছে? না, একদমই নয়, তাহলে কেটে দিলাম। অ্যাডভার্ব অফ কজ এফেক্ট, কিছুর জন্য কি কিছু হচ্ছে, কোনো কারণের জন্য কিছু ক্ষতি হচ্ছে, তাও নয়। এটা কখন আমরা বুঝতে পারবো? এটা যদি আমার কাছে কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স থাকতেও, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারতাম যে অ্যাডভার্ব অফ কজ এফেক্ট হবে কি না, বা চেক করতাম। ওকে। অপশান সি, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? সে কীরকম, ভালো মন্দ, এই যে জিনিসগুলোকে বোঝাচ্ছে সেটা বোঝায়। অপশান ডি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, সংখ্যা, কতটা সংখ্যা আছে সেটাও কি এখানে বোঝাচ্ছে? তাও নয়, কেন ওয়েল, সে ভালো নাচ করে, এটাকে গোনা যায় না। তো গোনা যখন না যায়, তাহলে আমরা ম্যানার্স, তার দোষ গুণ, এটাকে বোঝাচ্ছি। মানে অপশান সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাডভার্ব অফ ম্যানার হবে অ্যান্সার। ওকে বন্ধুরা, যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমি তোমাদের জন্য প্রত্যেক দিন ম্যাথ এবং ইংলিশ এই সেকশন দুটোর ওপরে মক টেস্ট রাখবো, এবং তোমরা অবশ্যই সেটাকে প্র্যাকটিস করবে। যারা ভিডিওতে নতুন দেখছো তারা অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। চলো আজকের মতো এখানেই